এইচএসসি 26 ব্যাচের কমার্সিয়ানরা, হিসাব বিজ্ঞানে যাদের দুর্বলতা এখনো রয়ে গেছে এবং তোমাদের পরীক্ষা কিন্তু কিছুদিন পরেই, তো হিসাব বিজ্ঞানে তুমি শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে জাস্ট 5টা কাজ করবা, তাহলে দেখবা হিসাব বিজ্ঞানে তোমার যে দুর্বলতা ছিল সেই দুর্বলতা দূর হয়ে যাবে। যারা একদম পাস করতে পারছিলে না, যারা টেস্ট পরীক্ষায় বারবার ফেল করেছো, তারা পাস করতে পারবে। প্লাস যারা ভালো স্টুডেন্ট, যাদের টার্গেট হচ্ছে 80+ মার্ক পাওয়া বা A+ পাওয়া, তারা উপকৃত হবে। তো আজকের ভিডিওটা আশা করি না টেনে একদম সম্পূর্ণটা দেখবে এবং এই ভিডিওর নিচে তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও যারা বিশেষ করে হিসাব বিজ্ঞানে দুর্বল এবং যাদের প্রস্তুতির অবস্থা খুবই খারাপ এবং টাইম ম্যানেজ করতে পারে না। তো প্রথমেই আসি, তোমাদের প্রথম ভুলটা কোথায়? তোমরা এখনো অনেকেই আছো, হ্যাঁ আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা জানো, তাও এখনো অনেকেই আছো যারা হচ্ছে টেক্সট বুক থেকে শুরু করবা বা থিওরি পড়বা। যেমন আর্থিক বিবরণী কি, আর্থিক বিবরণীতে হিসাব তোমার আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী IAS স্ট্যান্ডার্ড 1 অনুযায়ী আর্থিক বিবরণীকে 5টি অংশে বিভক্ত করা হয়। এই নীতিমালা কি, ওই নীতিমালা কি, এগুলো তুমি রিডিং পড়তে যাও। কেন রিডিং পড়তে যাও? কনসেপ্ট বোঝার জন্য। কিন্তু এটাই তোমার পায়ে সবার আগে কোড়াল মারবে, কারণ তোমার হাতে সময় লিমিটেড। এখন তুমি যদি ডিরেক্ট তোমার মাঠে কেমন ধরনের বল আসে, তোমরা ক্রিকেট সবাই পছন্দ করো, তো তুমি মাঠে না নামলে বুঝতে পারবা না যে বলগুলো কতটা ভয়ঙ্কর হয়। হ্যাঁ, বা একজন ব্যাটসম্যান কি ফেস করে। তোমার এমনি টিভির স্ক্রিনে দেখলে ভালোই লাগে যে গতি 150, গতি 160, কিন্তু যতক্ষণ না নিজে ফেস করতেছো ততক্ষণ কিন্তু বুঝবা না আসলে বলের গতিটা কেমন হয়। হ্যাঁ, টিভির স্ক্রিনে টিভির সামনে বসে গালি দেওয়া খুব ইজি। তো তোমরা যে কাজটা করো, থিওরি বুঝতে যাও, তো থিওরি বুঝতে যাওয়ার সময় এখন না। তোমার এখন যে কাজটা করতে হবে, তোমার MCQ এর জন্য থিওরি পড়ার দরকার নেই। MCQ ডিরেক্ট বোর্ড সলভে যাবা, বোর্ড সলভ করবা, ভুল করবা, ভুলগুলো লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখবা বা গোল করে রাখবা, ওগুলোই বারবার রিপিট করে রিভিশন দিবা। এই হচ্ছে তোমার MCQ প্রিপারেশনের কথা বললাম। তারপরে হচ্ছে সহজ সহজ চ্যাপ্টার টার্গেট করো, যেই চ্যাপ্টারগুলোতে তোমার টাইম কম খাবে। হ্যাঁ, যেমন তুমি যদি ব্যাংক সমন্বয় বিবরণ, অনেকের কাছে ইজি মনে হতে পারে, বাট আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমি এত বছর পড়িয়েছি, আমি স্টুডেন্টের মধ্যে দেখছি যে ব্যাংক সমন্বয় বিবরণের কার্যপত্র, এই দুটো চ্যাপ্টারে স্টুডেন্টরা সব থেকে বেশি ভোগে। ব্যাংক সমন্বয় বিবরণী আর কার্যপত্র, হ্যাঁ, বিবরণী ও কার্যপত্র। প্রবলেম কিন্তু এটা না যে তারা পারে না, তারা পারে, কিন্তু এই দুটাতে সময় বেশি লাগে। ঠিক আছে, ডোন্ট গেট মি রং যে ভাইয়া এই দুটা চ্যাপ্টার স্কিপ করতে বলতেছি না। আমি বলতেছি এই দুটা চ্যাপ্টার যদি তুমি অ্যান্সারও করো, এই দুটা চ্যাপ্টারে তোমার ব্রেন বেশি খাটাতে হবে এবং তোমার পৃষ্ঠাও অনেক বেশি যাবে। ঠিক আছে, তো এমন এমন চ্যাপ্টার টার্গেট করো যে চ্যাপ্টারগুলো সহজ এবং যে চ্যাপ্টারগুলোতে 2 থেকে 3টা টাইপের বেশি ম্যাথ নাই, 2 থেকে 3টা টাইপের বেশি ম্যাথই নাই। হ্যাঁ, ওই চ্যাপ্টারগুলো তুমি টার্গেট করো। তারপরে আসি আর্থিক বিবরণ, এটা সবার একটা ফোবিয়ার নাম এবং এই আর্থিক বিবরণীটা হ্যান্ডেল করতে সবাই বেশি ভয় পায়। তো আর্থিক বিবরণীতে যারা একদম পাস করতে পারছো না বা যারা অ্যান্সারই করতে পারতেছো না, তাদের কাছে আমি আজকে 3টা টাইপ বলে দিব। হ্যাঁ, ইনশাল্লাহ যদি তোমাদের ভাগ্য ভালো থাকে এই 3টা টাইপের মধ্যে একটা টাইপ তোমরা কমন পাবা। প্রথম হচ্ছে নিট মুনাফা নির্ণয় করো। নিট মুনাফা তোমাদের মনে হতে পারে অনেক বড়, এটা কিন্তু 2টা টাইপ আছে। একটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিট মুনাফা নির্ণয় করা, ওইটার তোমার সূত্র কি, তোমার বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বাদ দিলে আমরা মোট মুনাফা পাই, মোট মুনাফার সাথে আমরা পরিচালন আয় যোগ করি, পরিচালন ব্যয় বাদ দিই, বাদ দিলে আমরা পরিচালন মুনাফা পাই, পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ করি, অপরিচালন ব্যয় বাদ দিয়ে আমরা নিট মুনাফা পাই। এটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এটা একদম ইজি, জাস্ট আয় থেকে ব্যয় বাদ দিবা, কি পাবা, নিট মুনাফা পাবা। তো ওই টাইপটা করে যাবা সেবা প্রদানকারী ব্যবসার ক্ষেত্রে। হ্যাঁ, তারপর হচ্ছে মোট মুনাফা, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাই, আমরা মোট মুনাফা পাই। হ্যাঁ, এটা 2টা ছোট ছোট টাইপ দিছি। আর হচ্ছে মোট সম্পদ ও দায় নির্ণয় করো, মোট সম্পদ ও দায় নির্ণয় করো, এই 3টা টাইপ দিলাম। এই 3টা টাইপের মধ্যে ইনশাল্লাহ তোমরা অ্যাটলিস্ট 2টা টাইপ কমন পাবা, আর যদি কপাল ভালো না থাকে একটা পাবা, আর কপাল খুব বেশি ভালো থাকলে তিনোটাই কমন পাবা। ঠিক আছে, তো এই তোমাদের সহজ একটা হ্যাক দিয়ে দিলাম আর্থিক বিবরণীর। আর আরেকটা কথা, তোমরা অনেকেই খ বিভাগ পরে দাও, ক বিভাগ আগে দাও, আর্থিক বিবরণী আগে দাও, এই কাজটা করতে যাবে না, খ বিভাগ আগে দিবা। হ্যাঁ, কারণ আর্থিক বিবরণীতে দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্টের 1 ঘন্টার বেশি সময় চলে যায় এবং আর্থিক বিবরণী অ্যান্সার করার সিস্টেম আছে। প্রথমে প্রশ্ন অ্যানালাইসিস করে প্রশ্নের পাশাপাশি লিখতে হয়। এই যে আমি আমাদের টাইপ ভিত্তিক কোর্সে প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়িয়েছি, আগে হচ্ছে একটা টেবিল করে দেওয়া আছে যে কোথা থেকে কয়বার আসছে। হ্যাঁ, এবং ওই টেবিল থেকে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ যেগুলো আছে ওগুলো ধরে ধরে তোমরা জাস্ট যদি ক্লাস করে যাও, তাহলে তোমার শেষ মুহূর্তে হিসাব বিজ্ঞান প্রিপারেশন নেওয়া হয়ে যাবে।
তো যে কাজটা করবা, তোমরা খ বিভাগ আগে দিবা, খ বিভাগ থেকে যেগুলো টাইম কম লাগে, হ্যাঁ, টাইম কনজিউমিং যে চ্যাপ্টারগুলো ওগুলো বাদ দিবা, স্কিপ করবা, এগুলো টাইম কম লাগে ওই টাইপের তোমার ম্যাথগুলো বেশি দেওয়ার চেষ্টা করবে, এবং যেগুলো ছোট ছোট ম্যাথ ওগুলো আগে দেওয়ার চেষ্টা করবে। আর আর্থিক বিবরণী অবশ্যই পরে দিবে, এবং পরেও যদি দাও, যেখানে দেখবা এরকম ছোট ছোট টাইপের ম্যাথ আছে ওই আর্থিক বিবরণী থেকে আগে অ্যান্সার করবা। আর্থিক বিবরণী থেকে তো দুইটা কোশ্চেন আসে, দুইটা কোশ্চেনের মধ্যে এমন একটা কোশ্চেন থাকবে যেগুলোতে তোমার টাইম বেশি লাগবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সামিনাররা একটা সাইকোলজিক্যাল গেম খেলে, যারা হচ্ছে কোশ্চেন সেট করে তারা দেখবা প্রথম কোশ্চেনটাই তোমার বড় হয়। কেন বড় হয়? এবং ওই প্রথম কোশ্চেনে এমন কিছু প্যাচ দিয়ে দেয় যেটা সলভ করতে তোমার টাইম লেগে যায়। দেখবা দ্বিতীয় কোশ্চেনটা রিলেটিভলি ইজি থাকে। তো প্রথম কোশ্চেন দেখে ঘাবড়া গেলে দ্বিতীয় কোশ্চেন আগে অ্যান্সার করবা। তোমার তো এক বাদ দিয়ে যদি দুই অ্যান্সার করো তোমার তো সমস্যা নেই, এক পরে অ্যান্সার করলা, তোমাকে তো মার্ক কাটবে না এটার জন্য। হ্যাঁ, তো স্ট্র্যাটেজিক হবা। কমার্সের স্টুডেন্টের একটা বড় দুর্বলতা হচ্ছে তোমরা স্ট্র্যাটেজিক না, তোমরা বুঝো না, ব্রেন খেলাতে পারো না যে আমার আসলে কোন জায়গা রেখে কোন জায়গায় আমি অ্যান্সার করবো, কিভাবে অ্যান্সার করবো, কিভাবে অ্যান্সার করলে আমার টাইম ম্যানেজমেন্টটা হবে, কিভাবে আমি দ্রুত ডেলিভার করতে পারবো এবং কম সময়ের মধ্যে আমি দ্রুত অ্যান্সার করতে পারবো। তোমাদের আর একটা বড় প্রবলেম হচ্ছে তোমরা ওই ছক কাটতে কাটতেই টাইম পাস করে ফেলো। হ্যাঁ, ছক কাটার দরকার নাই, তো তোমরা জাস্ট বাস দিবা, চিকন দুইটা বাস দিবা, তাহলে দেখবা তোমার ছক কাটার জন্য এনাফ পরীক্ষার খাতায় জায়গায় থাকছে। এটার জন্য মার্ক কাটবে? কাটবে না। ছকের জন্য মার্ক কাটার কোনো নিয়ম নাই। ছক বলতে আমি বোঝাচ্ছি মার্জিন করা। হ্যাঁ, মার্জিনের জন্য মার্ক কাটার কোনো নিয়ম নাই। মার্জিন মার্জিন হ্যাঁ, মার্জিনের জন্য মার্ক কাটার কোনো নিয়ম নেই। হিসাব বিজ্ঞান পরীক্ষা আমরা কেউ মার্জিন টানতাম না, একদম চিকন করে ভাঁজ করে পরীক্ষা দিতাম। হ্যাঁ, এতে করে হতো কি ছকের জন্য আলাদা জায়গা পেতাম। আর তোমরা যখন রুল টানো, খতিয়ানে যখন ঘর দাও, তখন তোমরা করে একটা একটা করে ঘর দিয়ে ডিজাইন করো। হ্যাঁ, ডিজাইন করে তোমরা ম্যাথটাই করতে পারো না। তো যখন টাইম কম থাকবে আগে ম্যাথ করে নিবা। তোমার শখের কাহিনী পরে, শখ মনে করো গোল্লায় চলে যাক, আগে ম্যাথ করে নিবা। ম্যাথ করে দাগলে হাত দিয়ে ঘর কাটবা, ঘরের জন্য তোমাকে আলাদা কোনো মার্ক দিবে না, ঠিক আছে? মার্ক দিলে ম্যাথের জন্য দিবে, তো আগে ম্যাথ করে নিবা, ঘর পরে। বোঝা গেছে? তো এই জিনিসগুলো যদি অ্যাপ্লাই করো, হিসাব বিজ্ঞানে তোমার দুর্বলতা কাটবে এবং নিজেকে যাচাই করতে পারবে। এবং তোমার যদি তুমি কনফিউজ থাকো যে কোথা থেকে পড়াশোনা শুরু করবে, তাহলে হচ্ছে আমাদের এই ক্র্যাশ কোর্সটা করতে পারো। হিসাব বিজ্ঞানে ক্র্যাশ কোর্সে তোমার কনসেপ্ট ক্লাস করার দরকার নেই, তুমি ডিরেক্ট, আমরা কনসেপ্ট ক্লাস দিও নাই, ডিরেক্ট এখানে প্র্যাকটিস বেসড ক্লাসে চলে যাবা। হ্যাঁ, অর্থাৎ তোমার যেখান থেকে কোয়েশ্চেন আছে ওখানে ডিরেক্ট ধরে ধরে আমার ক্লাসগুলো টানা করে সলভ করতে থাকবা। আর যারা হচ্ছে পাশ করতে চাও তারা জাস্ট আমার এমসিকিউর ক্লাসগুলো করবা এবং কতে আসার মতো টাইপ সমূহ এই ক্লাসগুলো করবা। এবং খ এবং গতে আসার মতো যে টাইপ সমূহ লম্বা ক্লাসগুলো আছে ওগুলো থেকে টেনে টেনে জাস্ট একটা বা দুইটা ক্লাস বোঝার চেষ্টা করবা, বা একটা বা দুইটা টাইপ বোঝার চেষ্টা করবা। আমি শুরুতেই তো দেখাই দিই, একটা তোমার টেবিল থাকে, ওই টেবিলে আমি দেখাই দিই যে এই টাইপ থেকে বিগত বছরে এতবার কোয়েশ্চেন আসছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, একটা টাইপ বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা তুমি হিসাব বিজ্ঞানে পাস করা তোমার জন্য সহজ হয়ে গিয়েছে। তো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিতে পারো, এবং এই ভিডিওটা ভালো লাগলে তোমার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারো, মানে এই জিনিসটা তুমি আবার ভুলে যাবা। ঠিক আছে? তো আশা করি পরীক্ষার প্রস্তুতি সবার ভালো, এবং যার যে দুর্বলতা আছে এখনই কাটিয়ে ফেলো, সময় হাতে খুবই কম। আসসালামু আলাইকুম।